এরকম কয়টা ফর্মুলা শিখছিলাম বলো বলো? চারটা। আমরা ফার্স্ট টার্ম নিয়ে কাজ করব। ফার্স্টের সূত্রটা দিয়ে, ফার্স্টের ফর্মুলাটা নিয়ে আমরা সূত্রগুলো ফাইন্ড আউট করব। তো এট ফার্স্ট আমি দেখো অনেকে একটা জিনিস শিখছিলাম যে একটা স্থির বিন্দু ছিল আর একটা চলমান বিন্দু ছিল, যে কোনো বিন্দু সেটা কি ধরছিলাম, আর একটা নির্দিষ্ট সরলরেখাটা ছিল। তো স্থির বিন্দুটাকে আমরা কি বলছিলাম, কে বলতে পারবা? স্যার এস। স্থির বিন্দু এস, এসটাকে আমরা কি বলছিলাম, উপকেন্দ্র। মানে শেষে স্থির বিন্দুটাকে আমরা বলছিলাম উপকেন্দ্র। এখন রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে? তো সেই স্থির বিন্দুটাকে আমরা বলেছিলাম যে হলো কি উপকেন্দ্র। আর নির্দিষ্ট যে সরলরেখাটা ছিল সেটাকে ছিল হলো আমাদের কি দ্বিকক্ষ বা নিয়ামক রেখা। নির্দিষ্ট যে সরলরেখাটা ছিল সেটা ছিল কি দ্বিকক্ষ বা নিয়ামক রেখা। ক্লিয়ার? এখন আমরা দেখি, আমরা পরাবৃত্ত ডেফিনেশন কিন্তু ওই সময় দিছিলাম যে কি কি দিছিলাম জানো? একটা নির্দিষ্ট বিন্দু হতে আর কি দিছিলাম বলো, কে বলতে পারবা? স্যার নির্দিষ্ট সরলরেখা। হ্যাঁ, একটি স্থির বিন্দু আর একটা নির্দিষ্ট রেখা কি সর্বদা সমদূরবর্তী। কোন বিন্দু সেট দ্বারা সৃষ্ট সংখ্যাপদকে পরাবৃত্ত বলে। আমরা বলেছিলাম যে এইটুকু আর এইটুকু ইকুয়াল হবে। পরাবৃত্তের ডেফিনিশনে এইটুকু এরকম ছিল যে sp কত pm, এই কথাটা আমরা গত ক্লাসে শিখে ফেলছি। তো একটু পড়তে হবে, নইলে তো পরের ক্লাসে সেটার সিকোয়েন্স মেইনটেইন করা যাবে না। ওইটু একটু জানা থাকলে এইটু একটু জানা থাকলে হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এখন দেখো আমি এইখানে কি করছিলাম, আবার কি করছিলাম যে এইটাকে আমি কি দিলাম এক্স অক্ষ ধরছিলাম আর এইটাকে ওয়াই অক্ষ ধরছিলাম। আমি এটা কথা পরে আসি। হ্যাঁ, আমি ফার্স্টে এই ফর্মুলা থেকে যাব। আমি এর আরেকটা কথা শিখেছিলাম যে যার পাওয়ার 1 সেটা সেই অক্ষে অবস্থান করবে। এই কথাটা গত ক্লাসে বলছিলাম না? জি স্যার। এইটা মনে নাই স্যার। যার পাওয়ার 1, এই সমীকরণটাই কার পাওয়ার 1, এক্স আর ওয়াই এর ভিতর, এক্স আর ওয়াই এর ভিতর কার পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1। এক্স এর পাওয়ার 1, তাহলে সেটা সেই অক্ষে অবস্থান করবে। আমি বলে দিয়েছি তাহলে এটা এক্স অক্ষে অবস্থান করবে। আমি কিন্তু আগে ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আর এক্স এর সহগ কি ছিল? এক্স এর সহগ যদি পজিটিভ থাকে তাহলে সেটা ডান পাশে হবে, কি? আর নেগেটিভ হলে বাম পাশে হবে। এই কথাগুলো আমি কিন্তু বলেছিলাম। স্যার ওয়ানটা কিভাবে স্যার ওইটা বলবেন? পাওয়ার এই এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। জি স্যার। এক্স এর পাওয়ার 1, তাই এটা এক্স অক্ষের উপর অবস্থিত। স্যার এটাই বলছে। ইয়েস। তো এইটা সেই এক্স অক্ষ। এখন কথা হলো সেই নির্দিষ্ট বিন্দু, দেখো একটা নির্দিষ্ট বিন্দু ছিল সেই এস, নির্দিষ্ট সরলরেখাটা। তাহলে নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বললাম যে ফোকাস বা উপকেন্দ্র। স্থানাঙ্কের কথা পরে আসি। আর এই নির্দিষ্ট সরলরেখাটায়, এই যে সেই নির্দিষ্ট সরলরেখা, সেটার নাম ছিল দ্বিকক্ষ বা নিয়ামক রেখা। এখন দেখো, আর এই যে এটাকে বললাম কি অক্ষরেখা। এটাকে কি বলবো? অক্ষরেখা। কোন অক্ষরেখা আমরা আগে বুঝে ফেলাইছি যে এক্স এর পাওয়ার 1, সেই জন্য এটা এক্স অক্ষরেখা। ঠিক আছে, আগে বুঝে ফেলেছি এই ফর্মুলা দিয়ে যে এটা এক্স এর পাওয়ার 1 বলে এটা অক্ষরেখা কি এক্স অক্ষ। হ্যাঁ, এখন দেখো এই একটা পরাবৃত্ত ড্র করেছি। একটা পরাবৃত্ত এসে এক জায়গায় এসে সেট করেছি। এই যে জায়গাটায় পরাবৃত্তটা আর অক্ষরেখাটা যে জায়গায় সেট করলো, এইটাকে বলি শীর্ষবিন্দু। তার মানে কি, এটা আমরা ধরছিলাম কত ওয়াই প্রাইম, মনে আছে? সরল সমীকরণ তৈরি করতে যে। এখন দেখো তাহলে কি হলো, এই পরাবৃত্তটা আর এই অক্ষরেখাটা, এই পরাবৃত্তটা আর এই অক্ষরেখাটা এক জায়গায় এসে ছেদ করেছে। এই বিন্দুটাকে বলে আমরা হলো শীর্ষবিন্দু। এটা আগে শিখে ফেলেছি অক্ষরেখা, এটা আগে শিখে ফেলেছি যে ফোকাস বা উপকেন্দ্র। হ্যাঁ, আর এটা আগে শিখে ফেলেছি নিয়ামক রেখা বা দ্বিকক্ষ রেখা। স্যার এক্স টাই কি সবসময় অক্ষরেখা হবে? হ্যাঁ, এক্স রেখা, হ্যাঁ এটাই হলো অক্ষরেখা বলবো। ঠিক আছে। জি এখন স্যার। দেখো এই যে
এই রেখাটা, এই যে অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা নিয়ামক রেখাটা এসে দেখো এক জায়গায় এসে ছেদ করেছে। তার মানে অক্ষরেখাটা নিয়ামক রেখা এসে যে জায়গায় ছেদ করেছে সেটাকে বলি নিয়ামক রেখার পাদবিন্দু। অক্ষরেখাটা নিয়ামক রেখাটা যে জায়গায় এসে ছেদ করেছে এটাকে বলি নিয়ামক রেখার পাদবিন্দু। স্যার আকাশকে একটু অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, এখন তাহলে আমরা শিখলাম যে কি এটা দ্বিকক্ষ রেখা বা নিয়ামক রেখা, আর এই জেডটা যে জায়গায় সেট করছিল এটা নিয়ামক রেখার পাদবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু, এটা ফোকাস বা উপকেন্দ্র, আর এটা হলো অক্ষরেখা। হ্যাঁ, আর এই যে আরেকটা দিয়েছে দেখো ওয়াই অক্ষ, এটাকে বলি স্পর্শ। এই পরাবৃত্তটাকে দেখো এই জায়গায় স্পর্শ করে একটা স্পর্শ কেটেছি, ট্যানজেন্ট ড্র করেছি। ঠিক আছে, এটাকে বলে শীর্ষ স্পর্শ। শীর্ষ মানে কি, এখানে শীর্ষ ছিল না, শীর্ষ সেই জন্য বলছে যে স্পর্শক ঠিক আছে কিন্তু শীর্ষ দেখেছে, শীর্ষে স্পর্শক। ওকে, আর এইখানে আরেকটা যে কথাটা আছে, আর পি তো হলো যে কোনো বিন্দু, এখানে রেখে দিয়েছে পি কি যে কোনো বিন্দু, আর এস আর পি কি দেখো, এস পি কে বলি আমরা হলো ফোকাস বা উপকেন্দ্রিক দূরত্ব। ফোকাস বা উপকেন্দ্রিক দূরত্ব, এসপি টা কি ফোকাস বা উপকেন্দ্রিক দূরত্ব। হ্যাঁ, আর এই যে এস এর মধ্যে যে একটা লম্ব রেখা গেছে, একটা লম্ব রেখা গেছে, এটাকে বলি উপকেন্দ্রিক বা নাভি লম্ব। উপকেন্দ্রিক বা উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব। ঠিক আছে, এটাকে বলি উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব। স্যার উপকেন্দ্রিকের আগেরটা কি বললেন? এটা এটা জি স্যার। এটাকে বলি এই যে ফোকাস বা উপকেন্দ্রিক দূরত্ব। এসপি মানে কি ফোকাস বা উপকেন্দ্রিক দূরত্ব। ওকে, এরপরে স্যার ফোকাস আর উপকেন্দ্র কি একই? হ্যাঁ, ফোকাস ইংরেজি কথা আর হলো বাংলা কথা উপকেন্দ্রিক। বাংলা কথা উপকেন্দ্র, উপকেন্দ্র উপকেন্দ্র, এই যে ফোকাস বা উপকেন্দ্র। হ্যাঁ, ইংরেজি কথা ফোকাস, বাংলা কথা উপকেন্দ্র। ওকে, এখন দেখো এই যে এখানে তুমি যখন এস এর মধ্যে দিয়ে একটা লম্ব টানছিলে, এই জায়গায় একটা পয়েন্ট হয়েছিল, এই জায়গায় একটা পয়েন্ট হয়েছিল। ফার্স্ট পয়েন্টকে এল দিছি, সেকেন্ড পয়েন্টকে এল প্রাইম দিছি। এই এল এল প্রাইমটাই টোটালটা মিলে কিন্তু উপকেন্দ্রিক লম্ব, তাই না? ওকে, তো এইটাকে বলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। ঠিক আছে, এই একটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। আগে যেমন বলছিলাম যে নিয়ামক রেখার পাদবিন্দু, এটাও সিমিলারলি এরকমই বলছি যে নিয়ামক রেখার একটা বিন্দু, এই কিসের, এটা উপকেন্দ্রিক লম্বের কি একটা বিন্দু, দুই প্রান্তে দুইটা বিন্দু থাকবে। এখন দেখো আমি আর একবার বলবো, আমরা বলেছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, সেই বিন্দুটার নাম কি ফোকাস বা উপকেন্দ্র, আর একটা নির্দিষ্ট সরলরেখা থাকে সেটার নাম হলো দ্বিকক্ষ বা নিয়ামক রেখা। এই নির্দিষ্ট সরলরেখাটা এইটা, এই সেই সরলরেখাটা দ্বিকক্ষ বা নিয়ামক, আর এইটাকে বলবো আমরা ফোকাস বা উপকেন্দ্র। এরপরে কি, এটা দেখে বুঝছিলাম যে এটা এক্স এর পাওয়ার 1 গুলে অক্ষরেখা কি এক্স অক্ষ, তার মানে এই অক্ষরেখাটা হলো এক্স অক্ষ, সেই এটাকে বলি অক্ষরেখা। হ্যাঁ, এটা হলো অক্ষরেখা। এরপর একটা পরাবৃত্ত ড্র করেছি, পরাবৃত্তটা অক্ষরেখা যে জায়গায় এসে সেট করেছে এইটাকে বলি শীর্ষবিন্দু। এই অক্ষরেখাটা নিয়ামক রেখা যে জায়গায় এসে সেট করেছে এটা বলি নিয়ামক রেখার পাদবিন্দু। আর এর মধ্যে পরাবৃত্তের সাথে যে একটা স্পর্শক অক্ষটা গেছে এটাকে বলি শীর্ষে স্পর্শক। আর উপকেন্দ্রের মধ্যে যে একটা লম্ব ড্র করেছে এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব। এসপি কি ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব, পি হলো যে কোনো বিন্দু, এই এল কি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এল প্রাইম ও উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। হ্যাঁ, দেখো তো কি কি প্রবলেম আছে এখন।
কি কি প্রবলেম আছে বলো? তোমরা কি বুঝছো যে আসলে কোন পয়েন্টটা কোনটা? ফিগার এইটা জানতে হবে, না জানলে পরবর্তীতে ম্যাথ গুলো পারবা না। আমার কথাটা বুঝো, মানে এইগুলো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না স্যার। স্যার এখানে এম প্রাইম আর এল এদের কি কোনো নাম আছে? হ্যাঁ হ্যাঁ, সরি, স্যার এম প্রাইম প্রান্তবিন্দু। আর এল এই রেখাটার কি কোনো এল নাম আর আছে? এল প্রাইম। প্রান্তবিন্দু প্রান্তবিন্দু। না স্যার এম প্রাইম প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের একটা বিন্দু, প্রান্তবিন্দু। হ্যাঁ, এটা এইটা এটা এইটা। হ্যাঁ স্যার এইটার কথা বলি নাই স্যার, এম প্রাইম। হ্যাঁ, এম এল প্রাইম প্রাইম, এটা একই একই। এটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু উপরের পাটটা, আর এটা নিচের পাটটা। ঠিক আছে? না স্যার এইটার কথা বলি নাই স্যার। তাহলে স্যার এম প্রাইম এম এম ওই এম প্রাইম। হ্যাঁ ও জি একটা স্যার ভালো এম কথা প্রাইম বলছো। আর এল এল। আচ্ছা, এম প্রাইমের কাজ এখনো করিনি। হ্যাঁ, এম প্রাইমের কাজ এখনো করি নাই। ঠিক আছে, আর পিএমটা হলো, পিএমটাও দেখাই দিই একটু। পিএমটা কি? পি বিন্দু হতে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, নিয়ামকের উপর লম্ব দূরত্ব। পিএমটা আমরা আগে শিখছি কি? পিএমটা কি? পি বিন্দু হতে নিয়ামকের উপর লম্ব দূরত্ব। ঠিক আছে, পারবো না? জি স্যার। আচ্ছা, কোনো কনফিউশন নাই না? এগুলো আমরা চিনে ফেলছি যে আসলে এটা এটা কি, এটা শিওর। স্যার ওই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু এটা কোনটা? এই যে এ একটা আর এ একটা, মানে এই যে উপকেন্দ্রিক লম্বটা, এই দুই প্রান্তে দুইটা বিন্দু আছে, এটা এল এর বিন্দু আর এটা এল প্রাইমের বিন্দু। হ্যাঁ, সেই দুইটা। ঠিক আছে, ঠিক আছে, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, এখন দেখো আমরা আসল কাহিনীতে যাই। আমরা পরাবৃত্তের সরল সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এইটুকু হলো এ ছিল। কোনো কনফিউশন ছিল এইটুকু এ নিয়ে? হ্যাঁ, এইটুকু এ ধরছিলাম, মনে আছে? জি স্যার। এইটুকু যদি এ হয়, এস এর স্থানাঙ্ক কত বলতো? এইটুকু ধরো এক্স এর মান, এটা হলো এক্স, এইটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এটা হলো ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ। এই এক্স এর দিকে যদি এ হয়, এস এর স্থানাঙ্ক কত? এক্স অক্ষের উপর ওয়াই এর মান কি? 0। জি স্যার এ জিরো হবে। হ্যাঁ, তাহলে এইটুকু যদি এ হয়, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, তাহলে এস এর স্থানাঙ্ক আমরা ইজিলি এখান থেকে বুঝে ফেললাম, এস ইনটু এই এস কত? এ কমা কত? 0। ওকে, আর এটা বুঝে ফেলাইছি যে এক্স অক্ষের সমান্তর সমান এই এক্স অক্ষের সমীকরণ। এটা এক্স এর পাওয়ার 1 ছিল, আমি বুঝে ফেলাইছিলাম যে এটা এক্স অক্ষের উপর অবস্থান করবে। এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু কত? 0। এক্স অক্ষের সমীকরণ কি? y ইজ ইকুয়াল টু কত? 0। পারবো না? হ্যালো হ্যালো, কেমনে স্যার y স্কয়ার ইজ ইকুয়াল টু 0 কিভাবে হইলো? এক্স অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0 কালকে শিখাইছিলাম। এক্স অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু b, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইজ ইকুয়াল টু a। কালকে এই চারটা সূত্র লিখে দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক সরলরেখার আছে সূত্র। ঠিক হ্যাঁ, আছে। 3.5 এ আছে। x অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু b, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইজ ইকুয়াল টু a। হ্যাঁ, তো স্যার আমরা y ইকুয়াল টু b x ইকুয়াল টু a এটা কোনটা স্যার? এটা y ইজ ইকুয়াল টু b, x অক্ষের সমান্তরাল, a অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এই যে x অক্ষ আছে না, এর অক্ষের সমান্তরাল যদি আরেকটা এদিকে মনে করি, তার সমীকরণ হলো y ইজ ইকুয়াল টু b। আর এটা যদি y অক্ষ হয়, তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইজ ইকুয়াল টু a। হ্যাঁ, ঠিক আছে। x অক্ষের সমান্তরাল সমীকরণ হলো y ইকুয়াল টু b, না স্যার? ইয়েস ইয়েস, এটা ধরো x অক্ষ y অক্ষ, এর উপরে টানলাম। হ্যাঁ, এই 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 এইটার সমান্তরাল সরলরেখার সমীকরণ কত? x অক্ষের y ইকুয়াল টু কত? b। ঠিক আছে, আর এটা যদি x অক্ষ y অক্ষ হয়,
আর এটা যদি y অক্ষের সমান্তরাল, দেখো এটা y অক্ষ ছিল, এদিকে টানলাম, এইটার সমান্তরাল সরলরেখার সমীকরণ x = 2a। বুঝছো? এবার বুঝছো? জি আমার স্যার। জায়গা নাই, জায়গা নাই, না আমি আর একটু বুঝাতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো আমার তাহলে ফোকাস বা উপকেন্দ্রের স্থানাঙ্কনে কোনো কনফিউশন নাই। অক্ষরেখা x অক্ষের সমীকরণ y = 0 আমরা জানি, হ্যাঁ ঠিক আছে। ওই 3.1 এ শিখছি, ঠিক আছে না 3.1 এ 3.5 থেকে স্টার্ট। ওকে, এরপরে দেখো আমি এইটা যদি আমার মূল বিন্দু হয় তাহলে পরাবৃত্তটা আর অক্ষরেখাটা যে জায়গা সেট করেছে সেটাকে হলো শীর্ষবিন্দু। তাহলে এখানে দেখো y প্রাইম আর এটা তো x অক্ষ, এই জায়গায় এসে সেট করলে আমি বলি ধরি মূল বিন্দু ধরছিলাম না সরল সমীকরণে, তাহলে এটাকে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত 0 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 0 0। ওকে, আচ্ছা এই শীর্ষবিন্দু মূল বিন্দু থেকে যদি ডানে 2 একক যায় বামে কি -2, কোনো কনফিউশন আছে? না স্যার, এতে কনফিউশন নেই। ডানে পজিটিভ বামে নেগেটিভ, তাহলে মাইনাসে। এখন দেখো এই জেড এর স্থানাঙ্ক দিছি কি তুমি দেখো, এইটুকু যদি এক্স এর মান মাইনাসে হয় এখানে ওয়াই এর মান কত? -z0, হ্যাঁ, ওয়াই এর মান 0 0 নেই, কিছু নেই। y মান তাহলে 0, এটা একটা সমীকরণ, এটা এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের উপর কি শূন্য, ওয়াই এর মান শূন্য, তাহলে জেড হলো -a,0। -a0, হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার? স্যার এটা বুঝিনি হ্যাঁ, স্যার। আচ্ছা, আমরা আমি বললাম। আগেরটা যেমন a,0, এইটা যেমন -a,0, কেন? এইটাতে x এর মান হলো -a আর x অক্ষের উপর y এর মান কত? আমি 0 স্যার। 0, এটা -a,0। জি স্যার। আচ্ছা, ওকে ডান। z গেল, s গেল, a গেল। এবার দেখো এটা y অক্ষ, শীর্ষে স্পর্শক টানছিলাম, y অক্ষের সমীকরণ কি একটু আগে শিখেছিলাম, x = 0। এই যে এই সমীকরণ x = 0। ওকে ওকে, বলো বলো বলো। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এইটা কোন অক্ষের সমান্তরাল, এটা y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি x = a, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি x = a। কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এইটা y অক্ষের সমান্তরাল, নিয়ামক রেখাটা y অক্ষের সমান্তরাল, নিয়ামক রেখাটা y অক্ষের সমান্তরাল x = a। কোশ্চেন হলো স্যার মাইনাসে দিলেন কেন? কারণ এখানকার এইটুকু দূরত্ব কি ধরছে আমরা হলো মাইনাসে, এইটুকু কত মাইনাসে, সেই জন্য মাইনাসে দিচ্ছি, মাইনাস দিয়ে দিচ্ছি। স্বামী স্যার আপনি তো এ দিচ্ছিলেন। ও এই যে মাইনাসে, স্যার এই যে আগেরটায় স্যার ওই যে ওইখানে যে এল দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে x = a, মূলত ফর্মুলাটা x = a, হ্যাঁ পজিটিভ এ। আর কিন্তু এখানে এটা হলো আসছে নেগেটিভ, এর মানটা কত দেখো, এটা নেগেটিভ, এই কারণে এই এটা হলো নেগেটিভ হয়েছে। আমি জি স্যার ঠিক আছে, আমি হ্যাঁ বুঝতে পারছি হ্যালো, স্যার। মানে মূলত সমীকরণটা x = a, কিন্তু এখানে এটা হলো নেগেটিভ, সেই জন্য এখানে নেগেটিভ দিয়েছি। ওকে, আমি ঠিক আছে, ওকে ঠিক জি আছে। স্যার। জি স্যার। স্যার এটা যদি ডান পাশে হইতো তাহলে ঠিকই হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ, এইবার আসি, এই যে দেখো এর সমীকরণ x = a, এখন ওটাই আসি। এটাকে কি বলবো, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। এর দৈর্ঘ্য সূত্র কি বলে আমরা 4a। এই যে l প্রাইম, এটা দিলাম কি l প্রাইম, মানে কি এর দৈর্ঘ্য, এই l থেকে l প্রাইমের টোটাল দূরত্ব হলো কত 4a। আর এটা হলো এই উপকেন্দ্রিক লম্বটা হলো y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল সমীকরণ হলো x = a। একই কথা, নিয়ামক রেখায় মাইনাস দিয়েছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমীকরণে মাইনাস দেয়নি। কেন মাইনাস দেয়নি? কারণ আমরা আগেই বুঝছিলাম যে এখান থেকে এটুকু দেখো ডানে পজিটিভ, ডানে পজিটিভ, সেই জন্য এটা কি x = a। স্বামী এবার কি বুঝছো? স্বামী জি স্যার। অভির মানে
আগে মাইনাস দিয়েছিলাম, দ্বিকক্ষ এই পাশে মাইনাস ছিল, আর এখন দেখো অ্যাকচুয়ালি সূত্রে আমার কি আসলো, এই যে y অক্ষের পজিটিভ দিকে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = a। এবার এখান থেকে দেখো এইটুকু a ছিল। কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে Very পারছি। good. স্যার এখানে দৈর্ঘ্যটা স্যার এরকম ক্যান্সার নিচে দৈর্ঘ্যটা স্যার 2a 4a হবে হলো না, কেন? ওই যে l প্রাইমের। হ্যাঁ, 4a হলো কেন? জি স্যার। ওরে 4। ওকে, কোশ্চেন থাকলো। হ্যাঁ, এরপরে দেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ডিসি কত? ও আর এসপি তো ডিসি যে উপকেন্দ্রিক দূরত্ব, কোনো সমস্যা নেই। আর উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু এল আর এল প্রাইমের স্থানাঙ্ক, এটা হলো কেন? হ্যাঁ, ঠিক আছে, এটা পরের কথা। ঠিক আছে, এই তো ঠিক আছে, এইগুলো একটু শিখলাম এই সমীকরণগুলো। এরপরে আমি আরো ডিটেইলসে আসছি। হ্যাঁ, এখন দেখো আমি এর থেকে একটু ডেফিনিশন গুলো একটু জেনে রাখি। হ্যাঁ, ফোকাসটা কাকে বলি? যে স্থির বিন্দুটাকে বলে আমরা ফোকাস বা উপকেন্দ্র। আর নির্দিষ্ট সরলরেখা নিয়ামক রেখাটা কি? নির্দিষ্ট সরলরেখাটাকে নিয়ামক রেখা বলি। আরেকবার আমি একটু রিপিট দিতাম, নির্দিষ্ট রেখাটাকে বলি নিয়ামক রেখা বা দ্বিকক্ষ রেখা, আর স্থির বিন্দুটাকে বলি আমরা ফোকাস বা উপকেন্দ্র। ঠিক আছে, ঠিক আছে। অক্ষরেখা, অক্ষরেখা কাকে বলি? স্থির বিন্দুর উপর দিয়ে যে রেখাটা গেছে। দেখো স্যার এক্সটা হবে অক্ষরেখা। না, অক্ষরেখা দেখো এটা এস ছিল, এস এর মধ্য দিয়ে দ্বিকক্ষ বা নিয়ামকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব বা লম্ব রেখাকে, এস এর মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাকে আমরা বলি হলো অক্ষরেখা। দেখো এস এর মধ্য দিয়ে কার উপর লম্ব টানছো তুমি? এটা লম্ব কার উপর? এটা লম্ব কার উপর? নিয়ামকের উপর। তাহলে কি উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত লম্ব রেখাকে, নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাকে আমরা কি বলি? অক্ষরেখা। কি বলি? উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাকে আমরা বলি অক্ষরেখা। ক্লিয়ার? বলো বলো। হ্যাঁ স্যার, আমার ক্লিয়ার স্যার, আমার সমস্যা নেই। উপকেন্দ্রের মধ্য দিয়ে দেখো, উপকেন্দ্রের মধ্য দিয়ে একটা লম্ব টানিছি কার উপর? নিয়ামকের উপর। উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাকে, এই অঙ্কিত লম্ব রেখাকে আমরা বলি হলো অক্ষরেখা। ঠিক আছে? অভি, কোনো কনফিউশন? না না স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে অক্ষরেখা চিনে ফেললাম। শীর্ষবিন্দু দেখো, যে একটা পরাবৃত্ত, একটা অক্ষরেখার ছেদ বিন্দুকে আমরা বলি শীর্ষবিন্দু। একটা পরাবৃত্ত আর একটা অক্ষরেখার ছেদ বিন্দুকে বলে আমরা হলো কি? শীর্ষবিন্দু। এটা কি? নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু কাকে বলি? এই অক্ষরেখা নিয়ামক রেখা যে জায়গায় ছেদ করেছে সেই ছেদ বিন্দুটাকে বলি পাদবিন্দু। নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদ বিন্দুকে বলি পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু। অক্ষরেখা নিয়ামক রেখার ছেদবিন্দুকে বলি নিয়ামকের পাদবিন্দু। আচ্ছা, নিয়ামকের পাদবিন্দু বুঝলে, নিয়ামক রেখা বুঝলে, শীর্ষবিন্দু কাকে বলি? যে পরাবৃত্ত আর অক্ষরেখা যে জায়গায় ছেদ করেছে সেটা শীর্ষবিন্দু। আর এটা তো শীর্ষে স্পর্শক গেল। হ্যাঁ, আর এটা তো নির্দিষ্ট বিন্দু ছিল, ফোকাস বা উপকেন্দ্র। আর অক্ষরেখা কাকে বললাম সেটা তো বললামই, যে উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাকে কি বলে? অক্ষরেখা বলে। আর কি থাকলো? ও, এটা উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব জানতে গেলে আগে উপকেন্দ্রিক জ্যা জানতে হবে। ঠিক আছে, উপকেন্দ্রিক জ্যাটা কি? দেখো আমি যদি এখান থেকে একটা লম্ব রেখা টানতাম, এটা হলো উপকেন্দ্রিক জ্যা। ঠিক আছে, এখান থেকে এটা দেখা, কিন্তু সেটা উপকেন্দ্রের মধ্যে দিয়ে দেখা, উপকেন্দ্রের মধ্যে দিয়ে। সাপোজ আমি আবার একটু মুছে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে এরকম একটা রেখা গেল, এটা উপকেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এটাকে বলি উপকেন্দ্রিক জ্যা। ঠিক আছে, উপকেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যায় সেটা হলো উপকেন্দ্রিক জ্যা। ঠিক আছে, উপকেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যায় সেটা হলো উপকেন্দ্রিক জ্যা। জ্যা তো আমরা চিনি। ওকে,
এখন কথা হয়েছে এই উপকেন্দ্রিক জ্যা যদি অক্ষের উপর লম্ব হয় সেটা হলো উপকেন্দ্রিক লম্ব। দেখো এই উপকেন্দ্রিক জ্যাটা এটাও একটা জ্যা, এটা একটা জ্যা, কিন্তু তোমার এই অক্ষের উপর কি হয়েছে, লম্ব হয়েছে। ঠিক আছে, সে অক্ষের উপর কি হয়েছে, লম্ব হয়েছে, সেটাকে বলবো উপকেন্দ্রিক জ্যা। তাহলে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব হলে সেটাকে বলবো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর, অক্ষ মানে যে এই সূক্ষ্ম ছিল, অক্ষের উপর লম্ব হলে সেটা হলো উপকেন্দ্রিক লম্ব। ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র 4 এ দিলাম। সামের কোশ্চেন ছিল স্যার 4 এ হলো কেন, তো সামের কোশ্চেনে 4 এ হলো কেন আর উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এটা হলো আমার পরের কোশ্চেন, আমি পরে শিখাবো। হ্যাঁ, আর এর সমীকরণ কি ছিল ওটা তো পরে আসি। ঠিক আছে, এখন কোনো কনফিউশন আছে নাকি দেখো তো। স্যার তাহলে অক্ষরেখা স্যার তাহলে অক্ষরেখা নিয়ামক রেখার ছেদ বিন্দুকে কি বলে? অক্ষরেখা নিয়ামক রেখার ছেদ বিন্দুকে নিয়ামকের পাদবিন্দু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আর সমস্যা নেই। আচ্ছা, আর পি ছিল যে কোনো বিন্দু, এসপি হলো কি, এসপি কি, উপকেন্দ্রিক যে উপকেন্দ্রিক দূরত্ব, মানে ফোকাস হতে যে কোনো বিন্দুর দূরত্ব, ফোকাস হতে যে কোনো বিন্দুর দূরত্ব, হ্যাঁ ফোকাস দূরত্ব, হ্যাঁ এসপি যেটা। আর পিএমটা কি ছিল, পিএমটা ছিল পি বিন্দু হচ্ছে নিয়ামকের উপর লম্ব দূরত্ব। হ্যাঁ, টোটাল যা ছিল আমি কিন্তু শিখাই দিয়েছি। এখন কথা হচ্ছে আমার যদি আরো জায়গা থাকতো খুব ভালোই। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, সামির কোশ্চেনে যাই। সামি, সামি, জি স্যার। আমি তোমার কোশ্চেনে ওটা পরে হলো কেন, তাই না? আমরা একটু আগে ডেফিনেশনে জানতাম এসপি ইজ ইকুয়াল টু পিএম। ঠিক আছে, এখন আমি এখানে একটা এল দিছি আর একটা এল প্রাইম দিছি। এখন আমি লিখবো এটার পরিবর্তে পি না দিয়ে এস এল ইজ ইকুয়াল টু এল এল প্রাইম, মানে এখান থেকে এইটুকু আর এইটুকু ইকুয়াল। ওই ডেফিনেশন এল এল প্রাইম সমান কি লেখা যায় বলো তো, এইটুকু এস জেড। কোনো সমস্যা আছে? এল এল প্রাইম সমান এস জেড লিখলে কার কোনো সমস্যা আছে কিনা তাই? না স্যার। ওভি, না স্যার, ওভি, জি স্যার। তা তো সমান্তরাল ছিল, সমস্যা নেই। কোনো সমস্যা আছে? এল প্রাইম আর এস জেড সমান ও জি স্যার। সমান্তরাল। ঠিক আছে, এস জেড সমান কি লেখা যায় বলো তো, এখান থেকে এইটুকু মাইনাস এ আর এখান থেকে এইটুকু হলো এ। শোনো, এখন আমরা দূরত্বের হিসাব করছি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ, আমরা এখন দূরত্বের হিসাব করছি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, তার মানে এইটুকু এস জেড সমান লেখা যায় এ জেড প্লাস কত এ এস। এ জেড সমান আমরা লিখলাম একটা এ, এ এস সমান একটা এ, আলটিমেটলি কত 2a। কোন কনফিউশন আছে কিনা? না স্বামী, স্বামী কই রে? না স্যার, কনফিউজ না। কনফিউজ নাই? এ দেখা যায় তো, বোর্ড দেখা যায়? হ্যাঁ যায় যায়। ঠিক আছে, কনফিউজ নাই। এলএম প্রাইম, এলএম প্রাইম এসজেড এর সমান, এসজেড সমান লেখা যায় এজেড প্লাস এএস, এজেড প্লাস এএস, এজেড সমান লিখলাম এ, এএস সমান লিখলাম এ, এ সমান কত 2a। তার মানে এসএল সমান তুমি কত পাইলে 2a। এসএল কই, এ রাখো, এখান থেকে এইটুকু আমি 2a দিয়ে দিছি। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কিভাবে স্যার এটা ধরলেন? স্যার এটা কি এমএল? এল এম প্রাইম এই যে, জি স্যার, এম প্রাইম আর এল হলো 2a ধরছেন। হ্যাঁ হ্যাঁ, এই এমটা হলো পি এর সাথে, এমটা পি এর সাথে, পিএম। সামনে স্যার এই 2a এটা কার দূরত্ব স্যার? এল আর এম প্রাইম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব না? এসএল 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 এসএল, এই যে এসএল ইজ ইকুয়াল টু 2a, এসএল ইজ ইকুয়াল টু 2a। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর এইটুকু যদি 2a হয়, এইটুকু 2a, তাহলে এইটা এটা মিডিলে, তাহলে এইটুকু 2a, বাট আমি নিচের দিকে বলে নেগেটিভ দিছি। ঠিক আছে, এইটুকু 2a, এইটুকু 2a, তাহলে নিচের দিকে বলে আমি নেগেটিভ দিয়েছি। এখন কথা হলো এই যে যদি আমরা হিসাব করি এল আর এল প্রাইম এর টোটালটা দৈর্ঘ্য কত, এই 2a আর এই 2a 4a।
এটা মডুলাস চিহ্ন দিয়েছে, দেখেছো? যে দূরত্ব কখনো নেগেটিভ হবে না, কারণ এখানে আমরা হিসাব করে দেখলাম যে বিন্দু মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি এই দূরত্ব কখনো নেগেটিভ হবে না। এই 2a আর এই 2a কত হবে? 4a। কোনো সমস্যা আছে সামি? তোমার স্যার কোশ্চেন? 2a, স্যার 2a কেমন হয়েছিল? এই নিচের 2a, হ্যাঁ স্যার, মানে এই দুইটাই স্যার 2a কেমন হয়েছিল? এই 2a, এই যে s l = 2a পাইলাম আমরা, এখানে পাইলাম যে s l = 2a। তো স্যার মানে এটা তো স্যার পরাবৃত্ত, তাই না? তো স্যার এটা একটা ব্যাসার্ধের মতোই তো লাগতেছে। এই s l হ্যাঁ, এতটুকু স্যার 2a কিভাবে, এটা বুঝি নাই স্যার। এই যে এখানে ক্যালকুলেশন করে পাইলাম s l = l l প্রাইম, কারণ s p 0 এর সমান s p pm লিখলি s l l l প্রাইম লিখলাম। l l প্রাইম হলো এইটা আর এইটা সমান ও সমান্তরাল, সেই জন্য sz লিখলাম। sz আবার কি লেখা যায়? az + as, তার মানে az এর মান a বসাইছি আর as এর মান a বসাইছি, তাহলে a কত? 2a। এই sl এই পাইলাম 2a, এই যে sl এর মান 2a বসালাম। বুঝছেন? না স্যার। sl = 2a বের করা বুঝছো কিনা তাই বলো। না স্যার, এটাই বুঝি নাই, আর সবকিছু বুঝছি। sl = l l প্রাইম বুঝছো কিনা? হ্যাঁ স্যার, এটা বুঝছি। l l প্রাইম = sz বুঝছো কিনা? এইটা আর এইটা সমান সমান্তরাল। স্যার SL সমান L প্রাইম, মানে LM প্রাইম কেমনে হয় এটাই স্যার বুঝি নাই। ও, এইটা কেমনে হয়? ওই যে আমরা s = pm জানতাম না পরাবৃত্তের ডেফিনিশন অনুসারে? হ্যাঁ স্যার। এই সেই অনুসারে লিখছি যে sl আর l l প্রাইম সমান। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, sl = কত? 2a, তাহলে এইটুকু 2a হবে। হ্যাঁ, এই যে টোটাল দৈর্ঘ্য কত? 4a, আর এটা সমীকরণ পাইছিলাম x = a। এখন সে প্রান্ত বিন্দু দেখো, এইটুকু। স্যার এখানে আমরা মডুলাস ব্যবহার করছি, কিন্তু এর আগের টাইম মডুলাস ব্যবহার করলাম না কেন? স্যার এই যে 2 এর সময়। এই যে sl জি স্যার, এখানে তো আমরা মডুলাস ব্যবহার করিনি, তাহলে এইখানে কি জন্য মডুলাস? পজিটিভ ভ্যালু পাইছি। আচ্ছা, এটা হলো পজিটিভ ভ্যালু পাইছি, ঠিক আছে। sl = কত? 2a। কথাটা বুঝছো? মূলত দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ওরা সেই দৈর্ঘ্যটা মডুলাস দিয়ে বুঝাইছে যে 4a হবে, কিন্তু কখনো এটা নেগেটিভ হবে না। আমরা তো এমনি জানি যে দূরত্ব কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ, সেই জন্য মডুলাস দিছি। ঠিক আছে সামি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এইটুকু যদি x এর মান a হয়, উপরের দিকে y এর মান 2a হয়, তাহলে এই l এর স্থানাঙ্ক কত? a, 2a। আর এই যে এইটুকু x এর মান যদি a হয় আর নিচের দিকে যদি y এর মান -2 হয়, তাহলে l প্রাইমের স্থানাঙ্ক a, -2a। কোনো কনফিউশন আছে কিনা? স্থানাঙ্ক উপরেরটা x এর মান, উপরে y এর মান, তাহলে a, 2a। আর নিচে আসলাম, এইটুকু হলো x এর মান, নিচে আসলো -2a, a, -2a। কোনো কনফিউশন আছে কিনা? না না স্যার, স্যার। আমার ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার আমার ক্লিয়ার আছে, সমস্যা নেই। অভি, কোনো সমস্যা? না স্যার, বুঝতে পারছি স্যার। স্বামী? বুঝতে পারছি স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আমরা মোটামুটি এই সূত্রগুলো একদম টিএম করতে হবে। বিশেষ করে কয়টা সূত্র? নিয়ামকের সমীকরণ এ একটা টিএম, শীর্ষবিন্দু এই একটা টিএম, দুইটা দিলাম, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 4টা টিএম, ফোকাস 5টা টিএম, অক্ষরেখা এই 6টা টিএম। এই 6টা সূত্র একদম টিএম। আমি এত কিছু শিখালাম বেসিকের জন্য। আজকের পর তোমার যদি এইটুকু জানা থাকে, তোমাকে কেউ ঠকাইতে পারবে না। পরাবৃত্ত নিয়ে, পরাবৃত্তের এই ফিগারের ভিতরে আর কিছু নেই।
আচ্ছা আরেকটা কিছু ছিল এখানে যে স্যার যদি এম এর বিন্দু ধরতাম স্যার কি হইতো, ঠিক আছে এম এর বিন্দু ধরলাম স্যার কি হইতো, তো আমরা কি করতাম এম এর বিন্দু ধরলে এখান থেকে দেখো আমরা কি পাইছিলাম x কত মাইনাস এ পাইছি না, x এর মান কত পাইছি মাইনাস এ, আর এখানে y এর মান কত পাইলাম 2a, এরকম লিখতে পারতাম m এর মান মাইনাস a, 2a, এত কিছু লাগে না, আমি ওই জন্য আর দেখাই হ্যাঁ, কোনো কিছু নাই এর বাইরে আর কোনো কিছু নাই, ঠিক আছে। তো মূলত তুমি এই 6টা জিনিস ভালো করে জেনে রাখবা, হ্যাঁ 6টা জিনিস রাখলে মোটামুটি, আর এরপরে যদি মিস্টেক হয় আর কিছু অ্যাড করলে এর সাথে, হ্যাঁ উপকেন্দ্রিক দূরত্বটা লাগে আবার, হ্যাঁ এই উপকেন্দ্রিক দূরত্বটা লাগে, ঠিক আছে উপকেন্দ্রিক দূরত্বটা লাগে, পারবো না আমরা এখন। হ্যাঁ স্যার ঠিক আছে, আর সমস্যা নাই স্যার। কেউ একজন একটু বলতে আবা বলো তো, আমি এই যে ইসের লিংকটা দিয়ে দিই। আজকের ক্লাসটা বুঝছো প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই, যারা পরাবৃত্ত শিখবে তার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটায় এই সূত্রগুলো তুমি একদম মুখস্থ করবা, দেন দেখবা এই ফিগার সম্বন্ধে তোমার জ্ঞান হয়ে গেছে আজকে, যে কোনটা পরাবৃত্তর কোনটা কি, হ্যাঁ নিয়ামক রেখা কি, উপকেন্দ্র কি, শীর্ষ কি, হ্যাঁ সামি সামি জি স্যার। আমি তুমি যে গতকাল বলছিলে না স্যার শুধু সূত্র পড়লে হবে না, শোনা এই ফিগার ছাড়া কোনো ম্যাথ পারা যায় না, মুখস্থ বিদ্যাতে কিছু হয় না ম্যাথে, বুঝছো বুঝছো সামি। স্যার আজকে ফিগারটা বুঝতে পারছি স্যার। স্যার ওই দিন স্যার একটু সমস্যা হয়েছিল স্যার, নেটেও স্যার এই কারণে ঝামেলা হয়েছে। হ্যাঁ সেটা একটু হয়তো প্রবলেম দেখা যায়, আর তোমার তো আমি বলেছি তোমার জন্য রানা স্যারের দোয়ার সবসময় উন্মুক্ত, তুমি এই ইসের পরেও আমাকে একটু বলতে পারো স্যার আমাকে একটু হেল্প করেন, ইনশাআল্লাহ আমি দেখাই দিব, ঠিক আছে। কিন্তু বেসিক স্টার্ট করতে হবে, সূত্র মুখস্থ করে শোনা অঙ্ক দিয়ে কিছু হয় না, বুঝছো। একটা ফিগার তোমার যদি না জানা থাকে, আমি গতকাল এই নিয়ে তোমার কোশ্চেন করি, একটা ফিগার যদি জানা না থাকে ডিপলি, তুমি কোনো ম্যাথ পারবা না, হয়তো মুখস্থ দিয়ে কয়েকদিন ধরে রাখবা তুমি, কিন্তু এই ফিগারটা সম্বন্ধে তোমার জানা থাকলো। এখন তোমার যদি কেউ কোশ্চেন করে এইটুকু এইটুকু, তোমার মাথার ভিতরে একটা জিনিস কাজ করবে, আমি তো ওইটা জানি, এটা না এটা এরকম ভাবে একটু ট্রাই করি, তখনই হয়ে যাবে। আমি বুঝছো আমার কথাটা? জি স্যার। হ্যাঁ তোমার এই ফিগার জানতে হবে সামি, এটা বেসিক ছাড়া ম্যাথ পারা যায় না সামি, বুঝছো। তুমি ফর্মুলা মুখস্থ করলে 2 দিন পরে শেষ হয়ে যাবে, ওইটা ধরেও রাখতে হবে না, খালি ভুল করবা, কিন্তু তুমি এই ফিগারটাই বেসিকটা জানলে তোমাকে কেউ ঠকাইতে পারবে না, তোমার যে কোনো ম্যাথ দিয়ে দিক এই সম্বন্ধে তুমি ম্যাথ গুলো পেরে দেবা, ঠিক আছে। হ্যাঁ এরকম কোশ্চেন করবা, শোনো আজকে হয়তো 1000টা কোশ্চেন করলে আমি 1000-এর ভিতরে ধরো 900 পারলাম, 100 পারলাম না, কথার কথা। এই 100 যখন পারলাম না, ওই 100 কিন্তু আমি শিখলাম। তুমি যখন আমার কোশ্চেন করবা এই জিনিসটা তো আমার সলিউশন তোমাকে দিতে হবে, তাহলে আমার একটু পড়াশোনা করা লাগবে, যে আমি এই যে 100 শিখলাম, এর পরবর্তীতে কোন স্টুডেন্ট যদি আমাকে কোশ্চেন করে আমাকে ঠকাইতে পারবে না স্যার, কারণ 100 তো আপনি হ্যাঁ শিখেই গেলেন। এটা হলো আমার থিওরি, এটাতে এক্সপিরিয়েন্স হয়, এই জন্য ভালো স্টুডেন্ট পড়ানোর বিকল্প নাই, ওরা কোশ্চেন করে, তোমরা বারবার তোমাদের একটা অপশন দিই, বুঝছো বুঝছো বুঝছো, কোশ্চেন করো কোশ্চেন করো, হ্যাঁ এটা কোশ্চেন করতে হয়, কোশ্চেন করলে কি টিচারও শিখতে পারে স্টুডেন্টও শিখতে পারে, ঠিক আছে। আমি আগে তোমাদের বলেছি, হ্যাঁ আচ্ছা এসপি ইকুয়াল টু পিএম কেমনে আসলো তাই না, এটা আসলে আমাদের এটা অঙ্কে লাগবে না, ঠিক আছে। এটা হলো এস এর স্থানাঙ্ক কত a, 0, p এর স্থানাঙ্ক কত x হয়, তুমি যদি নরমাল দূরত্ব করো, নরমাল দূরত্ব সূত্র
x minus a whole square plus y minus 0 whole square, তাই না? কি দাঁড়ায়? এরকম আসে। এটা হলো sp, তার মানে x minus a whole square is equal to y minus whole square, ঠিক আছে? নরমাল দূরত্ব এটা। এর যখন একটা ভ্যালু থাকবে তখন তুমি ওইটা ক্যালকুলেশন করতে পারবে। এখন আমি ওটাতে না যাই, আমি তোমাকে অন্য কথা শিখাবো। আমি এখান থেকে একটা লম্ব টেনে দিলাম, ওকে ওকে হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, h pm, তোমার কোনো সমস্যা নেই। না স্যার। এখন একটা লম্ব টানেছি, এটা কি দিলাম? কে দিলাম? পিকে, পিকে লম্ব। এখন যদি বলি pm আর z কে সমান, হ্যাঁ জি স্যার, বলা যায়। pm আর z কে সমান, z কে সমান কি লেখা যায়? az প্লাস কত? as, az প্লাস কত? as, ঠিক আছে? স্যার এস তো ছিল স্যার উপকেন্দ্র, কিন্তু স্যার আমরা তো এটাকে কে লম্ব টানলাম না। ওরে কে 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 কে, জি স্যার, এটাই তো। ঠিক আছে অভি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, এখন ঠিক আছে। az, az এর দূরত্বের ক্ষেত্রে a, আর a কে আমি x লিখলাম কেন? কোশ্চেন হলো এখন অভি, অভি জি স্যার। অভি, এখান থেকে এইটুকু px তুমি কিভাবে ড্র করো বলো তো? x অক্ষের থেকে a, y অক্ষের স্যার থেকে y। ওয়াই। হ্যাঁ, তাহলে তার মানে এই p a কে পর্যন্ত তুমি x আঁকছো, আর এই জি p কে পর্যন্ত তুমি y আঁকছো, তারপরে তো pxy হয়েছে। হ্যাঁ, তার মানে a কে সমান x, এই যে, ঠিক আছে? তাহলে sp a plus x। অভি, কোনো কনফিউশন? আমাদের না স্যার, 6 এর 2, ক্লিয়ার স্যার। 6 এর 2 তে এই ম্যাথটা লাগবে, এই কথাটুকু লাগবে। হ্যাঁ, জি স্যার। বলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, এর শীর্ষবিন্দু কত? আর উপকেন্দ্রিক দূরত্ব দেয়া থাকে একটা কত? 6। হ্যাঁ, তো এখান থেকে আমি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, দেখো এটা a পাইলাম, a মানে কত? 4, ঠিক আছে? a মানে কত? 4। আর বলেছে উপকেন্দ্রিক দূরত্ব দেয়া থাকে হলো, উপকেন্দ্রিক দূরত্ব দেয়া থাকে 6। উপকেন্দ্রিক দূরত্ব তো আমি এটা পাইলাম, তাই না? এখানে এর মান যদি 4 বসাই দাও, একবারে x এর মান 2 পেয়ে গেলে। কোন ব্যাপার? জাস্ট এই সূত্রটা লাগবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট পাই, ঠিক আছে? 6 এর 2 তে 6 এর 2 1, স্যার তাহলে এটা এখানে কিভাবে sp pm হলো? এখানে তো আমরা sp এর মানটা জাস্ট বের করলাম। সমীকরণ কি শিখছি? পরাবৃত্তের মেন আদর্শ সমীকরণ কি শিখছি? যে sp pm। জি স্যার। আদর্শ সমীকরণ থেকে আবার সরল সমীকরণ শিখেছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো পরাবৃত্তের আদর্শ সমীকরণই ছিল তো sp pm। বুঝছনি স্বামী? না স্যার, ক্লিয়ার হলো না স্যার। ক্লিয়ার হইলে না? আরে এতক্ষণ পড়ার পর এখন যদি এই কথা বলো, sp e dot pm কনিকের সমীকরণ শিখছিলাম না? জি স্যার। এতে e এর মান 1 হলে কি হয়েছিল? e এর মান 1 হলে কি হচ্ছিল সেটা? স্যার মনে নেই। স্যার e এর মান 1 হলে পরাবৃত্ত, স্যার 1 হলে পরাবৃত্ত। তার মানে কি এর মান 1 হলে sp pm, এটাকে বলছিলাম পরাবৃত্তের আদর্শ সমীকরণ, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। সংজ্ঞা অনুসারে আমরা পাই, এটা তুমি আরেকভাবে বলতে পারো, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পাই। এস আর পি কি? দেখো এস আর পি কি? এই পিটা তখন আমরা এই জায়গা ধরছিলাম, এই পিটা তখন আমরা এই জায়গা ধরছিলাম, বলছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু হতে আর একটা নির্দিষ্ট সরলরেখা সর্বদা সমদূরবর্তী। সমদূরবর্তী কোন বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে আমরা বলছিলাম যে হলো পরাবৃত্ত। তার মানে কি এসপি আর পিএম ইকুয়াল হয়ে যায়। সমদূরবর্তী মানে কি? এইখান থেকে এইটুকু আর এইটুকু হলো সর্বদা ইকুয়াল, ঠিক আছে সামির? জি স্যার, ক্লিয়ার। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার, আজকে আর কোশ্চেন নাই।
ও ওকে, ঠিক আছে, সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবা। নেক্সট ক্লাসে এটা অপরটি সেটা দেখাবো, আর ওয়াই এফেক্টটা দেখাবো, এটা নিচে দেন। আর এই যে গুগল ক্লাস, কি গুগল ক্লাসরুমই তো, হ্যাঁ গুগল ক্লাসরুমে ওই যে নতুন করে আমি সূত্রগুলো দিচ্ছি, সবাই কি ওটা আপডেট পাও?